আমরা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়েছিলাম, সো আজকে আমরা অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট কি এগুলো সম্বন্ধে আলাপ করব। আজকের আমরা যে কন্টেন্ট আছে সেটাতে পড়বো মিনিং অফ অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে, স্যার থিওরি। হ্যাঁ। স্যার স্যার বলছিলাম স্যার ক্লাসটা রেকর্ড করবেন স্যার। ও আচ্ছা, দাঁড়ান রেকর্ড করে। তোমাদেরটা তো মানে অটোমেটিক রেকর্ড হচ্ছে তোমাদের এটা যেটা। না মনে হয় স্যার, তো রেকর্ড দেখাচ্ছে না স্যার। স্যার ক্লাস রেকর্ড, অ্যাটেন্ডেন্স না। অ্যাটেন্ডেন্স রেকর্ড হচ্ছে যে এখন। আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো তার কন্টেন্ট হচ্ছে মিনিং অফ অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে পড়াবো থিওরিজ অফ ম্যানেজমেন্ট। পরে ম্যানেজমেন্টের কিছু ফান্ডামেন্টাল ফাংশনস আছে, সেই ফাংশনস গুলো দেখাবো। পরে আছে মডার্ন কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট আছে, এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট। তারপরে হাউ দ্য ফান্ডামেন্টাল ফাংশনস অফ ম্যানেজমেন্ট আর ইউজড, রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফাংশনস অফ ম্যানেজার্স, ম্যানেজারিয়াল লেভেলস অ্যান্ড ফাংশনাল এরিয়া। এগুলোই হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট টপিকসের কন্টেন্ট। আজকে আমি যে লেকচারটা তৈরি করেছি এটা সাধারণত 1.5 ঘন্টা ক্লাস নেই। যেহেতু তোমাদের এর সাথে 1 ঘন্টা ক্লাস নেব, এই 1 ঘন্টার ভিতরে যতটুকুন নেওয়া সম্ভব আমি ততটুকুন দেখাবো। আচ্ছা, অর্গানাইজেশন কি জিনিস কেউ একজন বলো তো, কারোর ধারণা আছে কিনা? তোমরা তো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছো, একটা একটু কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি এটা বলতে পারবো কেউ? স্যার কোন একটা স্পেসিফিক টার্গেট হচ্ছে কিছু সংখ্যক মানুষ একসাথে হয়ে মানে ওই গোলটা অ্যাচিভ করার জন্য যে একটা সংগঠন তৈরি, মানে একটা কি কি বলবো স্যার, প্রচেষ্টা চালায় সেটাই। জি জি স্যার। ওকে স্যার, আজকে বিওএসও আছে 12টায়। বিওএসএস স্যার ওই যে পিএইচডি কোর্স ডেভেলপ করা নিয়ে। এই আপনার এক্সপার্ট মতামত আছে তো? এই স্যারকে চা দরকার। ওকে, আসো তাহলে আমরা ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি বলে। An organization is a collection of people working together in a coordinate and structured fashion to achieve one or more goals. অর্গানাইজেশনটা যখন দেখা যাবে যে একটা কাজ একজনের পক্ষে করা সম্ভব না, তখন তখন গ্রুপ অফ পিপল একসাথে মিলিত হয়ে ওই কাজটা সম্পন্ন করে, তখন ওটাকে বলা হবে যে অর্গানাইজেশন। এক্সাম্পল অফ সাব অর্গানাইজেশন: ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, সিডাপ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউনাইটেড স্টেট এজেন্সি, ইউএসএডি এইড বলে। তারপরে কি আছে, বার্ক আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বিএডিসি আছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তারপরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, বিভিন্ন নাম আছে। গ্রামীণ ব্যাংক আছে, ব্র্যাক আছে। এরা সংগঠন, এরা অর্গানাইজেশন। এদের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকেরই কোনো না কোনো উদ্দেশ্য আছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কথা যদি আমরা বলি, কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কৃষি স্বনির্ভরতা আনয়নের জন্য যে কাজগুলো দরকার বিভিন্ন ধরনের পলিসি তারা গ্রহণ করে। নেক্সট আছে, এখন আসছে অর্গানাইজেশন কেন নেসেসারি, হোয়াই ইট ইজ নেসেসারি অর্গান। তাহলে আমরা ডেফিনেশনে বলেছিলাম যে যখন গ্রুপ অফ পিপল কোনো একটা এক বা একাধিক উদ্দেশ্য সাধন করার জন্য একসাথে মিলিত হয়ে কাজ করে, সেটা হচ্ছে অর্গানাইজেশন। সো নেসেসারি কেন তাই বলি, সার্ভস দ্য সোসাইটি, অ্যাকমপ্লিশ অবজেক্টিভস,
preserves knowledge, organization provides careers. প্রথমে ডেফিনেশনের সময় বলেছিলাম, এক্সাম্পলের সময় বলেছিলাম যে একজনের পক্ষে যে কাজটা করা সম্ভব নয়, তখন সেটা গ্রুপ অফ পিপল এটা কাজ করে। তো সোসাইটির জন্যই কাজ করে অর্গানাইজেশন। অ্যাকমপ্লিশ অবজেক্টিভস, অর্গানাইজেশন তখনই ডেভেলপ হবে বা তখনই ওই এস্টাবলিশড হবে যখন কোনো অবজেক্টিভস থাকবে। সো ওই অবজেক্টিভসটা ফুলফিল করাই হবে ওই অর্গানাইজেশনের টার্গেট। প্রিজার্ভ নলেজ, ধরো একসাথে যখন একাধিক লোক কাজ করে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে পারে। সো এই জ্ঞানটাকে মানে অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের ভিতরে ছড়িয়ে দেওয়া, সাথে সাথে ওইটা যদি স্টাবলিশ থাকে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের ভিতরে ওই নলেজটাকে পৌঁছায় দেওয়া। অর্গানাইজেশন প্রোভাইড ক্যারিয়ার্স, অর্গানাইজেশন যদি হয় তাহলে কি করবে, অর্গানাইজেশনে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হয়, অনেক জনবল নিয়োগ দেওয়া হয়। কাজ করে বলা আমার খুবই দরকারি এটা কাজ করতেছি। কে যেন কথা বলে। তো ওখানে কিছু জব অপরচুনিটি সিস্টেম, তো সে কাজগুলো এখানে অর্গানাইজেশন করে থাকে। সো আমরা যদি অর্গানাইজেশনের নেসেসিটি বলি তাহলে 4টা কি পয়েন্টে যদি আমরা বলি তাহলে তার নেসেসিটিটা ফুলফিল করবে। এখন আসি যে আমরা অর্গানাইজেশনের কথা বললাম, অর্গানাইজেশনের নেসেসিটি বললাম, কিন্তু অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে ডিস্টিংক্ট গোল, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। সো একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং অর্গানাইজেশন সেটাকে ফুলফিল করবে। ডেলিবারেট স্ট্রাকচার উইথিন হুইচ মেম্বার্স ডু দেয়ার ওয়ার্কস, একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার থাকবে এবং সেখানে স্ট্রাকচার অনুযায়ী কার কোন কাজ সেটা ডিস্ট্রিবিউট করা থাকবে এবং ডিফাইন করা থাকবে। পিপল নেসেসারি ফর অর্গানাইজেশন টু অ্যাচিভ ইটস গোল। অর্গানাইজেশন আছে, কোনো পিপল নাই, তাহলে সেটা সে অর্গানাইজেশন কোনো কাজে লাগবে না। সো এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে একটা অর্গানাইজেশন। কেউ যদি সমুদ্রের মাঝখানে গিয়ে কাজ শুরু করে, তার কোনো পিপল নাই, কিছু নাই, সে অর্গানাইজ ওয়েতে কাজ করতে চাচ্ছে। আমি যদি জলদস্যুর কথাই বলি এক্সাম্পল হিসেবে, ওরাও তো একটা অর্গানাইজ ওয়েতে কাজ করে, কিন্তু সমুদ্রে যখন কোনো জেলে বা কেউ মাছ ধরতে না যায় তখন কোনো কাজ হবে, উদ্দেশ্য সফল হবে? হবে না। সিমিলারলি অর্গানাইজেশনের এই তিনটার যে কোনো একটা বাদ দিয়ে কোনো কাজ হবে না। এগুলো একটু মাথায় রেখো। একটু পরে 11টার সময়। সো এই তিনটা মনে রাখবা এবং তাদের স্পেসিফিক কাজ কি সেটা মনে রাখবা। পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যদি আসে এগুলো একটু এক্সপ্লানেশন দিতে হবে তোমাদেরকে। এই বিষয়গুলো তুমি যদি অনলাইনে সার্চ করো তাহলে এগুলো পাবে। এখন তো হ্যান্ড আউট তো এভাবে দেওয়া যাচ্ছে না, যেগুলো পিডিএফ আকারে আছে আমার কাছে ওইগুলো দিয়ে দিব, যেগুলো নাই তুমি একটু অনলাইনে সার্চ করে নিও। এখন আসি যে একটা অর্গানাইজেশনের একটা অর্গানোগ্রাম দেখাচ্ছি এখানে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বিএডিসির কথা বলেছি, আমাদের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর সাথে অনেক জড়িত আছে। ফুডেরটাও আমি একটা দেখাবো। যদি বিএডিসি এর কথা চিন্তা করি, দেখো বিএডিসির মোট 5টা উইং আছে। 5টা উইং বলে সাধারণত ওরা 4টা উইং এর কথা বলে, আর একটা অন্য যেটা আছে সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলে। হ্যাঁ, 4টা উইং এর ভিতরে ধরো আমরা যারা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আমাদের যে জবটা হয় সেটা হচ্ছে মাইনর ইরিগেশনে, তারপর হচ্ছে সিড অ্যান্ড হর্টিকালচার আছে, ফিনান্স আছে, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট আছে। এখন খুব অ্যাক্টিভলি কাজ করে এই দুইটা, মাইক্রো ইরিগেশন, সিড অ্যান্ড হর্টিকালচার। ফার্টিলাইজারও আগে বিএডিসি সব ফার্টিলাইজার দিত, কিন্তু এখন বিএডিসি সব কিছু দেয় না, একটু কমে গেছে, কারণ বিভিন্ন কোম্পানি থেকে এখন লোকজন ফার্টিলাইজার নিচ্ছে।
হ্যাঁ, তারপর আরেকটা এক্সাম্পল দিয়েছি, সোশ্যাল সিকিউরিটি বোর্ড। তারও একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার এখানে দিয়েছি আমি। তার এখানে দেখো স্ট্রাকচার দেখো, উপর থেকে নিচে চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, তারপরে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট, থ্রি ওয়ার্কস আর হসপিটাল। তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সিমিলারলি প্রত্যেকটা অর্গানাইজেশনে এরকম একটা এক্সাম্পল আছে। এই, তোমরা একটু লাইনে থাকো, তো আমার একটা ফোন আসছে মনে হচ্ছে, জরুরি। আসো এবার আমরা যে বিআইইউ যেটা আছে, বিআইইউ একটা অর্গানাইজেশন, তার এরও একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। তো খুব সিম্পল আমি এখানে দেখাতে চেয়েছি অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিরকম হয়। আমাদের সবার উপরে আছে চ্যান্সেলর, সিন্ডিকেট এবং ভাইস চ্যান্সেলর। মানে ভাইস চ্যান্সেলর যে সিদ্ধান্তগুলো নিতে পারবে না সেটা সিন্ডিকেটে উঠাবে, সিন্ডিকেট পাস হলে সেটা আবার চ্যান্সেলরের কাছে যেতে হবে। সেটা সবাই জানো তোমরা। তো এখানে আরো কিছু পার্ট আছে, যে একাডেমিক কাউন্সিল আছে, সিলেকশন বোর্ড আছে, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স আছে, ফাইন্যান্স কমিটি আছে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। অ্যাডমিন এবং ফাইন্যান্স যেটা, এটাকে আরো ভাগ করা আছে, জেনারেল অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট সার্ভিস, একাডেমিক অ্যান্ড রিসার্চ, অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড কমিউনিটি সার্ভিস। একাডেমিক অ্যান্ড রিসার্চের ভিতরে তোমাদেরকে আমরা যেটা বলে থাকি, যে একাডেমিক রিসার্চের ভিতরে যে আমাদের যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিগুলো আছে, ফ্যাকাল্টির সাথে সাথে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট যেটা আছে, জিটিআই বলো, তারপরে আইসিএফ, আই কি যেন, আই আইসিএফ বলো, হাওয়ার্ড ইনস্টিটিউট বলো, সবগুলো হচ্ছে একাডেমিক্সের ভিতর। আর রিসার্চের ভিতরে আছে যে এর সাথে কিন্তু রিসার্চ জড়িত আছে। আমরা যারা তোমার ইয়ে আছে, যে বায়োরেস আছে, বায়োরেসটাকে তারা রিসার্চটাকে মনিটর করে, আর রিসার্চটা মূলত আমাদের একাডেমিক্সের ভিতরে হয়। জেনারেল অ্যাডমিন এবং সাপোর্ট সার্ভিসের এটা এক্সাম্পল বলি, যেমন রেজিস্ট্রার, তারপরে হলের যে হল প্রশাসনের যেটা আছে, ডেপুটি রেজিস্ট্রার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, বিভিন্ন পদ আছে হলে, বা সেকশন অফিসার, ওরা সব হচ্ছে জেনারেল অ্যাডমিনের। স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিসের ভিতরে তোমার হলগুলো আছে, প্রক্টর অফিস আছে, অ্যাডভাইজার অফিস আছে, এগুলো হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিসের ভিতরে পড়ে। তো এটা হচ্ছে আমরা একটা, এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার কিরকম হতে পারে। তারপরে অর্গানাইজেশন আর ইউজ টু ম্যানেজ, অর্গানাইজেশন ইউজ ম্যানেজমেন্ট টু অ্যাকমপ্লিশ দি ওয়ার্ক দ্যাট ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য গোল। এই স্ট্রাকচার যেগুলো দেখালাম, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এগুলোর সবই উদ্দেশ্য হচ্ছে তার একটা গোল। আমাদের ইউনিভার্সিটির গোল কি? কোয়ালিটি গ্রাজুয়েট প্রডিউস করা। সে কোয়ালিটি গ্রাজুয়েট প্রডিউস করার জন্য যা দরকার সব ফ্যাসিলিটিস এখানে ক্রিয়েট করা এবং সে অনুযায়ী সার্ভিস দেওয়া। কিন্তু আমরা যখন মাঝে মধ্যে শুনি বিভিন্ন ধরনের ভাইবা বোর্ড বা অন্যান্য জায়গার ইনফরমেশন গুলো শুনি, তখন তাদের যে কমপ্লেন যে আমাদের গ্রাজুয়েট গুলোর কোয়ালিটি আগের মতো নাই। কিন্তু এটা আগের মতো নাই কেন? এটা হয়তো আমরা যারা বলি, আমরা যারা প্রথম যখন ক্লাস নিয়েছি 2009 থেকে ক্লাস নেওয়া শুরু করেছি 10 সালে, তখন বলতাম যে তখনকার স্টুডেন্টের থেকে এখনকার স্টুডেন্টরা আরো আহ, ওই লেখাপড়ার মান খারাপ। এর কিছু কারণ আছে।
যে কারণগুলো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। বিভিন্ন পলিটিক্যাল বিষয় আছে এখানে। হলে একজন স্টুডেন্ট লেখাপড়া করবে হলে, কিন্তু হলটা হচ্ছে তার পলিটিক্যাল চর্চার বিষয় হয়ে গেছে, রাজনৈতিক চর্চার বিষয় হয়ে গেছে। পরীক্ষার আগের দিনও একজন স্টুডেন্টকে তোমার মিছিলে আসা লাগে বা বিভিন্ন সমস্যায়, তাহলে স্টুডেন্টের রেজাল্ট করলে স্টুডেন্ট লেখাপড়া করতেছে কিন্তু পরীক্ষায় যদি সে না বসতে পারে ঠিক মতো প্রস্তুতি নিয়ে, তাহলে তো হবে না। তার আরো বিষয় আছে, স্টুডেন্টরা একাডেমিক্সকে বাদ দিয়ে এখন আউটসাইড লেখাপড়ায় বেশি ব্যস্ত, এই বিষয়গুলো আছে। কিন্তু এখানেও অর্গানাইজেশনের যেটা বললাম, অর্গানাইজেশন আমাদের যে বিএবির যে স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি সার্ভিস নিয়ে যারা কাজ করে তাদের আন্তরিকতার অভাব আছে। হ্যাঁ, এখন যেটা পড়ানো হয় তোমাদের ইউনিভার্সিটিতে, আমরা যারা লেকচার ক্লাস নিয়েছি, আমরা কিন্তু আগের থেকে অনেক অর্গানাইজ হয়েতে তোমাদেরকে ক্লাস নিই। কারণ আগে আমরা বোর্ডে লিখতাম, বোর্ডে লিখে কয়েক মিনিট ক্লাস নেওয়া যায়, আর এখন পাওয়ার পয়েন্টে হয় অনেক অ্যানিমেশন, যেগুলো বোর্ডে করা যেত না সেগুলো খুব সুন্দরভাবে ভিডিও ইনস্ট্রাকশনের মাধ্যমে দেখানো হয়। তারপরেও লেখাপড়ার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, অনেকে এই ধরনের কমপ্লেন করছে, বিশেষ করে সিনিয়র যারা হচ্ছে জব দেয় তারা এই ধরনের কমপ্লেন গুলো করতেছে। এখন আসে যে অর্গানাইজেশন এন্ড পিপল, এই দুটার ভিতরে রিলেশন কি। Organizations are strongly influenced by the people that form part of them. যেমন organization can take in part of the personality of the people within them and their attitude, perception, behaviors affect how an organization will operate. অর্গানাইজেশনের সবকিছু স্ট্রাকচার বলো, গোল বলো, সব ঠিক আছে, কিন্তু ওখানে যারা ইনভলভ আছে তাদের পার্সোনালিটি, অ্যাটিটিউড, বিহেভিয়ার, এগুলোর সাথে কিন্তু অর্গানাইজেশন কিভাবে চলবে তার একটা সম্পর্ক আছে। ইউনিভার্সিটিতে দেখো এক একজন এক একভাবে চলে। যদি আমরা তোমাদেরকে ফ্যাকাল্টির কথাই বলি, ফ্যাকাল্টির দিন চেঞ্জ হওয়ার সাথে সাথে সব পলিসি চেঞ্জ। হলের কথা বলে, হলের যিনি প্রভোস্ট, হলের প্রভোস্ট দেখা যাচ্ছে যে আগের এক প্রভোস্ট কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে, ওই কাজগুলো করতে চাচ্ছিল কিন্তু তার সময় স্বল্পতার জন্য করতে পারেনি। কিন্তু নতুন প্রভোস্ট এসে দেখা যায় সেটা সম্পূর্ণ, যদিও স্টুডেন্ট বান্ধব ছিল, তারপর সম্পূর্ণ উল্টায় দিয়ে নিজের মতো করে শুরু করেছে। এই সমস্যাটা গুলো আছে আমাদের দেশে। কিন্তু বাইরের যে দেশে যদি কোনো অর্গানাইজেশন যদি কোনো একটা পলিসি নিয়ে থাকে, তো তার যে সাকসেসর থাকবে সে অবশ্যই সেটাকে আহ, শেষ করবে। কিন্তু আমাদের দেশে উল্টা হয়, যেখানে ছিল ওখান থেকে স্টপ করে দিয়ে নতুন করে হচ্ছে, এই সমস্যাটা আছে। এখন আসি রোল অফ অর্গানাইজেশন ইন সোসাইটি। অর্গানাইজেশন সোসাইটিতে কিভাবে কাজ করে এটা একটা, যে অর্গানাইজেশন এক্সিস্ট টু অ্যালাউ অ্যাকমপ্লিশমেন্ট অফ ওয়ার্ক দ্যাট কুড নট বি অ্যাচিভড বাই পিপল অ্যালোন। অর্গানাইজেশন ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো একটা কাজ একজনের পক্ষে করা সম্ভব হবে না। নেক্সট, as long the goals of an organization are appropriate, society will allow them to exist and they can contribute to the society. দেখো, অর্গানাইজেশনের অবজেক্টিভ যতক্ষণ পর্যন্ত ওই সোসাইটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট থাকবে ততক্ষণ পর্যন্ত অর্গানাইজেশন হবে, আদারওয়াইজ এটা হবে না। অনেক অর্গানাইজেশন ছিল আগে, আমরা দেখেছি প্রথম দিকে যখন তারা কাজ করতো, লোকজন খুব তাদেরকে সমীহ করতো বা তাদেরকে খুব রেসপেক্ট করতো, কিন্তু যখন দেখা যাচ্ছে তাদের যে গোল ছিল ওই কমিউনিটিতে যে কাজ যা করার কথা ছিল কাজ শেষ, পরে কি বিতাড়িত করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে। তারপরে আসি যে অর্গানাইজেশনের, আমরা এখানে অর্গানাইজেশন কি, অর্গানাইজেশনের পিপলের রিলেশন কি, ক্যারেক্টারিস্টিক, রোল অফ অর্গানাইজেশন কি, সোসাইটিতে কতদিন পর্যন্ত একটা অর্গানাইজেশন কাজ করতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি তোমাদের সাথে। আমরা এখন যে আলাপটা করব সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অর্গানাইজেশন যেটা, অর্গানাইজেশনে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে এবং ম্যানেজমেন্ট থাকবে।
তো অ্যাডমিনিস্ট্রেশনটা কি? অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা একটু এখানে দেখে, অ্যাডমিনিস্ট্রেশনের দুইটা ডেফিনেশন আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের ডেফিনেশন কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ফেজ অফ বিজনেস এন্টারপ্রাইজ দ্যাট কনসার্ন ইটসেলফ with the overall determination of institutional objectives and the policies necessary to be followed in achieving this objective. একটা অর্গানাইজেশনের যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তারা কিন্তু গোল বা অবজেক্টিভস এবং অবজেক্টিভসটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে কি কি করা লাগতে পারে তার একটা থিওরিটিক্যাল একটা স্ট্রাকচার তৈরি করে পলিসিতে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এর বাইরে আর কোনো কাজ নাই। সো অবজেক্টিভস এবং পলিসি জেনারেট, এটাকেও যদি আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে স্প্রাইজেল তার ডেফিনেশন যেটা সেটা আমি বলি যে অ্যাডমিনিস্ট্রেশন প্রিডিটারমাইন্স দি স্পেসিফিক গোলস অ্যান্ড লেইজ ডাউন দ্য ব্রড এরিয়া উইথিন হুইচ দিস গোলস আর টু বি অ্যাটেন্ড। অর্গানাইজেশনের একটা কথা বলি, যেমন হাসি মুখের কথাই বলি, এক্সাম্পল দিই। ওদের উদ্দেশ্য কি ছিল? যে ওরা উদ্দেশ্য ছিল যারা বঞ্চিত তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায়। এটা করতে গিয়ে তারা দেখলো যে শুধু ওই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ওদেরকে ধরে নিয়ে এসে খাবার দেওয়া বা কোনো কিছু দেওয়া এটা না, আরো বড় পরিসরে কাজ করার জন্য তারা চাঁদা তোলে। বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস বা বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে তারা তাদের সাধ্য মতো হেল্প করতেছে। এখানে কাজ করছে কারণ স্টুডেন্টরা কাজ করতেছে। তো এখানে একটা গ্রুপ থাকে, ওরা সবাই কিন্তু সব কাজ করে না। কোনো একটা অকেশন আসে, সেই অকেশন অনুযায়ী কয়েকজন বসে তারা একটা প্ল্যান ঠিক করে যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, কিভাবে করলে এটা খুব সাকসেসফুলি করা সম্ভব, সেরকম পলিসি করে। পলিসিটা যখন ডেভেলপ হয়ে যায় পরে তারা আবার কিছু সাব গ্রুপ করে দেয় যে কে কোনটা করবে। কেউ ফান্ড কালেকশন করবে, কেউ হচ্ছে সাপোর্ট যেগুলো অ্যাক্টিভিটিস আছে সাপোর্ট অ্যাক্টিভিটিস গুলো ফুলফিল করবে, এরকম কিছু কমিটি করে দেয়। সিমিলারলি অ্যাডমিনিস্ট্রেশনের কাজই হচ্ছে জাস্ট ওই যে পলিসিগুলো ডেভেলপ করা। যেমন আমাদের ফ্যাকাল্টির কথা যদি চিন্তা করি, ইউনিভার্সিটির কথা চিন্তা করি, এই যে কি করোনাকালীন যে প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে সবকিছু বন্ধ করে দিল, ক্লাস হচ্ছে না, স্টুডেন্টরা বাসায় বসে বসে অলস হয়ে যাচ্ছে আর বোরিং ফিল করছে, জব্বরে মোড়ে চা খাইতে পারছে না, অস্থির হয়ে গেল কখন কিভাবে ক্লাস হবে। তখন কি হলো? অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নিল অনলাইনে ক্লাস নিতে হবে, যা সেটুকুন বলে দিল যে অনলাইনে ক্লাস নিতে হবে। এই সেমিস্টার 2 মাস ক্লাস নিতে হবে, 2 মাসের ভিতরে যতটুকু নেওয়া যায় শেষ করে দিতে হবে। তারপরে এটা ডিন অফিস থেকে আমাদেরকে সার্কুলার করলো যে এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে লেভেল 4 সেমিস্টার 1-এ যে কোর্স আছে এই কোর্সটা 2 মাসের ভিতরে শেষ করে দিতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা হেড যারা আছে, ডিপার্টমেন্টাল হেড, আমরা সব চিঠিটা সার্কুলেট করে দিলাম আমাদের রেসপেক্টিভ টিচারদের কাছে এবং টিচাররা তাদের কাজ সব শুরু করলো। কিভাবে? অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলো। কোর্স কন্টেন্ট অনেক বেশি হয়, দেখা যাচ্ছে নির্দিষ্ট টাইমে শেষ করতে পারেনি, এরকম অনেক ঘটনা ঘটছে। সেটাই ছিল যে অ্যাডমিনিস্ট্রেশন শুধু স্বপ্ন দেখেছে যে অনলাইনে ক্লাস নিতে হবে এবং কোর্সটা 2 মাসে শেষ করতে হবে, কিন্তু যারা এক্সিকিউট করতে গেলে দেখা যায় 2 মাসে শেষ করতে পারছে না। তো যখন প্রথম সার্কুলার হয়েছে যে অনলাইনে ক্লাস হবে, ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, আর বাকিগুলো ম্যানেজমেন্টের কাজ। তো অ্যাডমিনিস্ট্রেশনের খুব বেশি কাজ নাই, গোল এবং পলিসি সেট করে দেয়। আর ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই গোল এবং গোলটাকে অ্যাচিভ করতে হলে পলিসিটা ফলো করে কিভাবে ইফেক্টিভলি করা যায় সেটার কাজ সেটা। তো আমরা আসি ম্যানেজমেন্টের ডেফিনেশনে যাই যে ম্যানেজমেন্ট রিফার্স টু দি প্রসেস অফ কোঅর্ডিনেটিং অ্যান্ড ওভারসিং দি ওয়ার্ক অ্যাক্টিভিটিস অফ আদার্স সো দ্যাট দেয়ার অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি। অর্গানাইজেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার গোল এবং পলিসি বলে দিয়েছে। এখন ম্যানেজমেন্ট কি করবে? ওটাকে কমপ্লিট করার জন্য তার যে রিসোর্স বা ম্যান পাওয়ার আছে, রিসোর্সেস আছে, সেগুলোকে কোঅর্ডিনেটিং করবে এবং ওভারসিং করবে।
যে তাদের যে গোল ছিল এবং যে পলিসি ছিল, যে প্রসিডিউর ছিল, সেই গোলটা অ্যাচিভ হচ্ছে কিনা এবং প্রসিডিউর ফলো করা হচ্ছে না, হলেও সেটা ইফেক্টিভলি বা এফিসিয়েন্ট হচ্ছে কিনা, এটাই ম্যানেজ করার দ্বারা তাদেরকে ম্যানেজমেন্ট বলে। তারপর আছে ডেফিনেশন, না ওটাকে আমরা নিচের নিচের এই ডেফিনেশনও দিতে পারে। আমার মনে হয় উপরের ডেফিনেশনটা সব থেকে ভালো, বুঝতে পারছেন? ম্যানেজমেন্ট refers to the process of coordinating and overseeing the work activities of others so that their activities are completed effectively and efficiently. Management concerns ম্যানেজমেন্ট কিগুলো কোন কি দেখে? ম্যানেজমেন্ট দেখে এই তিনটে জিনিস: পারফরমেন্স, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস। কার পারফরমেন্স দেখবে? তার যে রিসোর্স আছে, ম্যান পাওয়ার এবং আদার রিসোর্সেস যেগুলো আছে সেগুলোর পারফরমেন্স দেখবে। এফিসিয়েন্সি দেখবে ইউজ অফ মিনিমাল রিসোর্সেস টু প্রডিউস দ্য ডিজায়ার্ড ভলিউম অফ আউটপুট, এটাকে এফিসিয়েন্সি বলে। আর ডিগ্রি টু হুইচ অর্গানাইজেশন অ্যাচিভ এ স্ট্যাটেড গোল, সেটা হচ্ছে ইফেক্টিভনেস। আমরা গোলের কত পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছি সেটা ইফেক্টিভনেস দিয়ে ইভালুয়েট করা হয়। আর যে রিসোর্সেস আছে তার থেকে যদি সর্বনিম্ন ব্যয় করে যদি ডিজায়ার্ড ভলিউমের আউটপুট পাওয়া যায় সেটাকে ক্যালকুলেশন করা এফিসিয়েন্সি দিয়ে। আর পারফরমেন্সটা বোঝা অ্যাবিলিটি টেস্ট করা হয়, এটা ঠিক আছে কি। এখন আসি যে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস এটা ম্যানেজমেন্টে কিভাবে ইভালুয়েট করা হয়। এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস। এফিসিয়েন্সির কথা বলেছে যে রিসোর্স ইউজেস, যে রিসোর্স আছে তার লো ওয়েস্টেজ করতে হবে। আর গোল অ্যাটাইনমেন্ট যেটা, সেটা হাই অ্যাটাইনমেন্ট হতে হবে। আমরা যদি আমাদের দেশে ইরিগেশন ম্যানেজমেন্টের কথা দিয়ে এক্সাম্পল দিই, আমাদের দেশের ইরিগেশনে যে ম্যানেজমেন্ট করা হয় অ্যারাউন্ড 35% ওয়াটার ইউজেবল, আর বাকি সব নষ্ট হচ্ছে, হিউজ লস অফ ওয়াটার। কিন্তু আমরা যদি ইসরায়েলের কথা চিন্তা করি, আমরা যা লস করি তারও কম ওয়াটার দিয়ে তারা ক্রপ প্রোডাকশন করতেছে, তারা খুব ইফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট করতেছে। আমরা এক্সাম্পল বলি, একটা মানুষের কথা বলি। একটা মানুষ যখন যে সুস্থ থাকে, সে যখন খাবার খায়, সে প্রয়োজন হোক বা না হোক, সামনে অনেক আছে, সে ভরপেট খেতে থাকে। কিন্তু ওই লোকটা যখন অসুস্থ হয়ে যায় তখন কি অবস্থা হয়? হাসপাতালে গেছে, ড্রপে ড্রপে স্যালাইন দিয়েছে, তারপরেও কিন্তু সে সুস্থ আছে, সুস্থ হচ্ছে, জীবিত আছে। এখানেই তোমার ইফেক্টিভনেস এফিসিয়েন্সির একটা বিষয় বের করা যায়। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে যে লো রিসোর্স ইউজ করবে আর হাই গোল অ্যাটেন্ড করবে, যে ম্যানেজমেন্টই হোক না কেন, আমাদের একাডেমিক্স হোক বা কোনো কোম্পানি হোক, যেই হোক না কেন, ওই ম্যানেজমেন্টে যারা দায়িত্ব থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কম রিসোর্স ইউজ করে যেন বেশি আউটপুট পাওয়া যায়। ফান্ডামেন্টাল ফাংশনস অফ ম্যানেজমেন্ট, এর 4টা ফাংশন আছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। 4টা। কিসের শব্দ? প্ল্যানিং এর ক্ষেত্রে আসি, ডিফাইন গোলস, এস্টাবলিশিং স্ট্র্যাটেজিস অ্যান্ড ডেভেলপিং প্ল্যানস ফর অ্যাচিভিং দোজ গোলস। আমরা কিন্তু বলেছি যে অ্যাডমিনিস্ট্রেশন তার গোল এবং পলিসিগুলো সেট করে দেয়, আর ম্যানেজমেন্ট এসে ওটাকে আবার মানে স্মল পার্টে ভাগ করে নেয়। এখানেও তারা আবার গোলটাকে আবার তাদের মতো করে ডিফাইন করে নেয়, এবং সেটা করতে হলে কি কি করতে হবে সেই স্ট্র্যাটেজিটাও ডিজাইন করে নেয়, এবং সাথে সাথে ওই অনুযায়ী ওয়ার্ক প্ল্যান তৈরি করে। এরপরে আছে অর্গানাইজিং।
অ্যারেঞ্জিং অ্যান্ড স্ট্রাকচারিং ওয়ার্ক টু অ্যাকমপ্লিশ দ্য অর্গানাইজেশন গোলস। অর্গানাইজিং এর যে পার্টটা আছে সেখানে আগে দেখা হয় যে কাকে দিলে কোন কাজটা হবে, সে লোকগুলো একই জায়গায় একসাথে লিস্টিং আপ করে এবং এই কাজটা কমপ্লিট করতে আমার কি কি স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস লাগবে বা লজিস্টিক সাপোর্ট লাগবে সেগুলো আইডেন্টিফাই করে করে ডিস্ট্রিবিউট করে দেয় যে তোমাদের এই কাজ করতে হবে। লিডিং আছে ওয়ার্কিং উইথ অ্যান্ড থ্রো পিপল টু অ্যাকমপ্লিশ অর্গানাইজেশনাল গোলস। তো যারা ওই অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করার জন্য যে এই, আমরা করে দিলাম, গ্রুপ করে ভাগ করে দিলাম কাজ, তারা ওই কাজগুলো করতে থাকবে এবং আহ, এবং তাদের কাজটাকে মনিটর করা হবে তার ঠিক মতো প্রসিডিউর অনুযায়ী করছে কিনা এবং যা গোল ততটুকু অ্যাচিভ হচ্ছে কিনা। কন্ট্রোলিং এর যেটা আছে মনিটরিং, কম্পেয়ারিং অ্যান্ড কারেক্টিং ওয়ার্ক পারফরমেন্স। এই কাজ যারা করলো ওই কাজগুলোকে একটা সার্টেন টাইম পরে ওদেরকে বলা হয় যে তোমরা একটু দেখাও কি হলো। যদি এদের এই লিডিং এ বা যে ওয়ার্কিং গ্রুপ যারা কাজ করতেছে এই কাজটা যদি মোটামুটি স্ট্যান্ডার্ডেড হয়ে যায় তখন বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা এইভাবে করো, আর যদি স্ট্যান্ডার্ডে না হয় তখন এটাকে আবার কারেকশন করা হয়। এখানে একটা জিনিস হলো এই লিডিং এবং কন্ট্রোলিং, লিডিং যে পার্ট এখানে জাস্ট ওয়ার্কাররা কাজ করে। সো কাউকে যদি তুমি একটা প্রোডাক্ট তৈরি করতে দাও, ডাইমেনশন বা অন্যান্য ড্রয়িং ট্রয়িং দিয়ে দিলে ওরা কাজ করলো, করার পর তোমাকে দেখাবে যে এটা ঠিক হচ্ছে কিনা। কারণ তারা কাজটা করতে জানে কিন্তু ডাইমেনশন যেটা ওটাও জানে, কিন্তু ফিনিশিং ওয়ার্ক যেটা বলে শেষ পর্যন্ত হচ্ছে কিনা সেটা তোমাকে দেখাবে। তখন তুমি এটাকে কম্পেয়ার করবে অ্যাকচুয়াল যে প্ল্যান আছে সেই সাথে, সেই অ্যাকচুয়াল যে প্রোডাক্ট চাও তার সাথে মিলছে কিনা। সো ওই ম্যানেজমেন্টে চারটায় লাগবে, একটা ছাড়া অন্যটা সম্ভব না। প্ল্যানিং, হাউ টু ডু। অনেক লোক একসাথে বসে এটা ডিসকাশন করে, ঠিক আছে? অনেক লোক একসাথে বসে ডিসকাশন করে, কারণ একজন প্ল্যান করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই রিলেটেড যারা কাজ করে সবাই মিলে যদি প্ল্যান করা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। অর্গানাইজিং, হাউ টু ডু। এখানে দেখো অনেকগুলো লোক বসে আছে, কাজগুলো বললো যে কে কোথায় কি করবে সেটা দেখানো হচ্ছে বোর্ডের মাধ্যমে। হোয়াট টাস্ক আর টু বি ডান, হুইচ টু ডু দেম, how tasks are to be grouped, who reports to whom, where decision are to be made। তো সবগুলো একটা গ্রুপ আকারে করে দেওয়া হয় যে কার কাছে কে রিপোর্ট করবে এবং এখানেও একটা গ্রুপ লিডার তৈরি করে দেওয়া হয়। এরপরে আছে লিডিং, হাউ টু ডু। যারা কাজ করবে, সাবঅর্ডিনেট যারা আছে, অ্যাকচুয়ালি লোয়ার পজিশন আছে, তাদেরকে মোটিভেট করতে হবে। এই মোটিভেট কথা বললে হতে পারে, ইনসেনটিভ দিয়ে হতে পারে, যে কোনো প্রকারে হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে একই গ্রুপে কাজ করছে, দুইজনে খুব ভালো কাজ করে কিন্তু কেউ কারোর মুখ দেখতে চায় না। এখানে গ্রুপ কনফ্লিক্ট থাকতে পারে, সেটা কন্ট্রোল করতে হয় এই লিডিং অংশে এসে। ইনফ্লুয়েন্স ইন্ডিভিজুয়াল আর টিম অ্যাজ দে ওয়ার্ক। অনেক যদি ইন্ডিভিজুয়াল কাজ থাকে, কাজ করবে, যে ভালো করবে তাকে উৎসাহিত করতে হবে, যে খারাপ করবে তাকে ডিসকারেজ করা যাবে, তাকে বলতে হবে দেখো ও কাজ করেছে, তুমিও একই কাজ করতেছো, ও বেশি করতেছে, তুমি একটু চেষ্টা করলে তুমি ওর মতো হতে পারবে, এভাবে এনকারেজ করতে হয়। সিলেক্ট দ্য মোস্ট ইফেক্টিভ কমিউনিকেশন চ্যানেল। একজন ওয়ার্কারের সাথে যদি ওই কোম্পানির চেয়ারম্যান নিজে কথা বলতে চায় তাহলে ওই কাজ হবে না, কারণ ওয়ার্কার কোম্পানির সিওর ভাষা বুঝবে না, সে বুঝবে তার সুপারভাইজারের ভাষা ভাষা বা লাইন সুপারভাইজার বলবে। আর লাইন সুপারভাইজার বুঝবে তার ইমিডিয়েট সিনিয়র যে ম্যানেজার তার কথা, আর ম্যানেজার বুঝবে চেয়ারম্যানের কথা বা সিইওর কথা। সিইও ম্যানেজারকে যেভাবে বলবে, ম্যানেজার তার থেকে আরেকটু ঝাড়ি দিয়ে বলবে সুপারভাইজারকে,
আর সুপারভাইজার ওয়ার্কারদেরকে দরকার প্রয়োজন স্টিম রুলার চালায়ও কাজটা আদায় করে নেবে। তো কমিউনিকেশন চ্যানেলটা ইউজ করতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের যারা গ্রাজুয়েশন করে যায়, গ্রাজুয়েশন শেষ করে স্টুডেন্ট লাইফে যা পড়েছে কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে। তো স্টুডেন্ট লাইফে অনেক কিছু আছে যে পড়েছে কিন্তু ভুলে গিয়েছে, গিয়ে ওই যারা ওই যে লেবারার বা ওয়ার্কার কাজ করে তাদেরকে বলে ভাই আমাকে একটু শিখিয়ে দাও তো। তখন কি করবে, যার কাছে শিখতে চাইছে সে বুঝে স্যার তো জানে না কিছু, তো স্যারের উপরে আমি পাংখা নিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলোর একটা সিস্টেম আছে। প্রথমে গিয়ে যদি মনে যে করো যে তুমি কাজটা বুঝছো না, তাহলে প্রথমে বলতে হবে এই তুমি কাজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করো, দিল বা তুমি এটা এইভাবে করলে কেন, তখন তো ব্যাখ্যা দিবে। আর তুমি জানো না কেন এটা খুললো, তুমি তখন যেটা বুঝতে পারো তুমি এটা এইভাবে করলে কেন, অন্যভাবে তো করা যায়। তখন তো সে বলবে স্যার এইভাবে করলে সব থেকে ভালো হয়, তো তুমি ওখান থেকে শিখে নিতে পারো। তুমি যদি প্রথমে গিয়ে বলো তুমি আমাকে একটু শিখাই দাও তো এটা কিভাবে কি করো, তাহলে কিন্তু তোমাকে কেউ পাত্তা দিবে না ওই কোম্পানিতে, বা তোমার সাবঅর্ডিনেট যারা আছে। তো সেখানে এটা হচ্ছে নিয়ম। ডিল উইথ এমপ্লয়ি বিহেভিয়ার ইস, তো এক একজন এমপ্লয়ি এক একভাবে বিহেভ করবে, তো এটা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। যদি তুমি ট্যাক্টফুলি হ্যান্ডলিং না করে তার উপরে ঝাড়ি দিয়ে কথা বলো, সেক্ষেত্রে হয়তো হিতে বিপরীত হতে পারে। আর আরেকটা হচ্ছে যে যখন দেখা যাবে যে কোনো একটা জব করতে চাচ্ছ, তোমার যে ম্যান পাওয়ার আছে ওদের ভিতর ওদের প্রপার ট্রেনিং নাই, তখন কি করবে, বাইরে থেকে লোক হায়ার করবে এবং তাদেরকে মোটিভেশনাল ট্রেন আপ করবে। কন্ট্রোলিং মনিটর অ্যাক্টিভিটিস পারফরমেন্স, মানে যে কাজগুলো হচ্ছে সেগুলো মনিটর করবে। তারপরে কম্পেয়ার অ্যাকচুয়াল পারফরমেন্স উইথ দ্য সেট গোল, একটা গোল সেট করা আছে, সেই গোলগুলো পারফরমেন্স কতটুকু কি হচ্ছে সেগুলো চেক করে দেখবে। যদি আপ টু দ্য মার্কস না হয় তাহলে বলবে যে কাজটা ঠিক হয়নি, আবার নতুন করে করো। এরপরে দেখবে যে আমরা যে প্ল্যান অনুযায়ী যে কাজগুলো ডিস্ট্রিবিউট করেছি সে অনুযায়ী বা প্ল্যান ফলো করতেছে কিনা সেটা একটু ইভালুয়েট করতে হয়। আর কারেক্ট এনি ডিস্টারবেন্স টু গেট ওয়ার্ক ব্যাক অন ট্র্যাক অ্যান্ড অ্যাচিভ দ্য সেট গোলস। যদি কখনো কোনো ডিস্টার্ব হয়ে থাকে, অনেক সময় কাজ করতে গেলে মেশিনের সমস্যা দেখা দিতে পারে, তো সেই ডিস্টারবেন্স গুলো সলভ করে আবারও মেইন ট্র্যাকে ফেরত নিয়ে আসা এবং সেট গোল যেটা সে অনুযায়ী এগিয়ে যাওয়া। ইনশিওর অল অ্যাক্টিভিটিস আর অ্যাকমপ্লিশড অ্যাজ প্ল্যান। কন্ট্রোলিং এর ক্ষেত্রে এটাই মনিটরিং বলা যায়, কন্ট্রোলিংও এখানে বলা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে যখন দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে এমন কিছু আছে যে ডিস্টারবেন্স এত বেশি হয়ে যাচ্ছে যে ডিস্টারবেন্সটা কন্ট্রোল করা যাচ্ছে না, তখন হয়তো তাকে ওই কাজ জব থেকে বা যে অ্যাক্টিভিটিসে তাকে এনগেজ করা হয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া। আমাদের দেশে কিন্তু ডিস্টারবেন্স যদি কেউ স্মুথলি করতে চায় খুব ভালোভাবে, কোনো একদম প্ল্যান অনুযায়ী রুলস অনুযায়ী, তাকে সবাই ডিস্টার্ব মনে করে। অ্যাকচুয়ালি সেও কাজটা করার জন্য ভালোভাবে প্ল্যান করেছিল, কিন্তু অন্য যারা আসবে ফাঁকিবাজ যে করবে টাকা পয়সা লুটপাট করবে তাদেরকে এনকারেজ করা হয়। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো তো। কেউ কোনো কথা বলে না, স্যার কোশ্চেন নাই। তার মানে ঘুমাচ্ছ সব। না স্যার ঘুমাচ্ছি না। এখন আসি যে ম্যানেজমেন্ট ফাংশনের কথা যেটা বলেছিলাম, ম্যানেজমেন্ট ফাংশনসটা কিভাবে কাজ করে তার একটা ইলাস্ট্রেশন এখানে দেখাতে চাচ্ছি, কোথায় কিভাবে ইউজ করতে হয় আহ, বা ম্যানেজমেন্ট প্রসেসটা কিভাবে হয়। এগুলো হচ্ছে রিসোর্স। কেন বলছে ম্যানেজমেন্ট প্রসেসের ক্ষেত্রে বেসিক রিসোর্সেস, ফান্ডামেন্টাল ফাংশন, স্টেটেড অবজেক্টিভ, সেটা কিভাবে কাজ করে। আমরা বলি 6 M's বলে থাকি সাধারণত। 6 M's, 6 M'টা হচ্ছে বেসিক রিসোর্সেস। এই 6টার যাই করতে চাও কিনা এই 6টা লাগবে। তারপরে ফাংশনস আছে, পরে স্টেটেড গোল আছে বা স্টেটেড অবজেক্টিভস আছে।
কি হবে? 6টা বেসিক ফাংশন ভিতর আছে: মেন, ম্যাটেরিয়ালস, মেশিনস, মেথডস, মানি, মার্কেটস। তুমি একটা বড় কোম্পানি খুলে ফেলেছো, কিন্তু সেখানে তোমার যে প্রোডাক্ট তৈরি করবে তার মার্কেট নাই, তোমার কোম্পানি সাস্টেইন করবে না। কোম্পানি করতে চাচ্ছে, তোমার কোনো পয়সা নাই, পুরোটা ব্যাংক থেকে নিতে চাচ্ছে, সেটাও সাস্টেইন করবে না। মেথডস, সবই আছে, মেথড জানো না কিভাবে কি করতে হবে। সব বলা হয়েছে যে ওই একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, মেথডস নাই, তাহলে কিভাবে করে? ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করো, তাহলে কিন্তু এটা সাস্টেইন করবে না। তো মেথড প্রয়োজনে বাইরে থেকে কিনতে হবে। মেশিনস, ক্যাপিটাল মেশিনস এগুলোকে বলো। ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস। সেখানে প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাকচুয়েটিং, কন্ট্রোলিং। আমি যে অ্যাকচুয়েটিং বা লিডিং যেটা বলেছিলাম একই জিনিস, অ্যাকচুয়েটিং আর লিডিং। এটা ওই আগের স্টেপ অনুযায়ী বসায় অবজেক্টিভসটা অ্যাচিভ করতে হবে। আমরা অনেক সময় কোশ্চেন করি যে উইথ নেট ডায়াগ্রাম এক্সপ্লেইন দি ম্যানেজমেন্ট প্রসেস। বুঝতে পারছো? তখন এই ফিগারটা দিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে তোমাদের। ম্যানেজমেন্ট প্রসেস এটাকে আরো যদি লুপ আকারে দেখায়, আমরা এভাবে দেখাতে পারি। প্ল্যানিং কি করে? সিলেক্টস গোল অ্যান্ড মেথড টু অ্যাটেইন দেম। অর্গানাইজিং, অ্যাসাইন রেসপন্সিবিলিটি অ্যান্ড টাস্ক অ্যাকমপ্লিশমেন্ট। লিডিং অর অ্যাকচুয়েটিং, যেটা ইউজ ইনফ্লুয়েন্স টু মোটিভেট পিপল। কন্ট্রোলিং, মনিটরিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মেকিং কারেকশন। এই প্রসেসে কাজ করে। জি স্যার, আমি আসতেছি স্যার। সো একটা ম্যানেজমেন্ট প্রসেস কি হতে পারে তার একটা ইলাস্ট্রেশন এখানে আমি দেখিয়েছি। এই কাজ করতে যে যদি প্ল্যানিং করেছে, অর্গানাইজিং করেছে, লিডিং করে, এর সাথে কম্পেয়ার করে দেখছে, অবজেক্টিভস এর সাথে এটা কম্পেয়ার করে দেখছে যে না, অবজেক্টিভস যেটা দরকার ছিল সেভাবে হচ্ছে না, তো এটাকে আবার কারেকশন করে আবার নতুন করে প্ল্যানিং করতে হবে। এটা সাইকেল হয়তো চলতে থাকবে। আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্ত পড়াই, কারণ অনেক বেশি পড়িয়ে ফেলেছে। আমরা নেক্সট ক্লাসে হাউ টু ইউজ ফান্ডামেন্টাল ফাংশন এগুলো নিয়ে আলাপ করব। ঠিক আছে? জি স্যার। অনেক পড়াইছে, ওকে স্যার। তো নেক্সট ক্লাসে বাকিটুকুন শেষ করে দিব। অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে। অ্যাটেন্ডেন্স, আমার মনে হয় অ্যাটেন্ডেন্স তোমাদের শিটই তো দিনই, তোমরা অ্যাটেন্ডেন্স কিভাবে দিবা?